বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়। কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। মার সাথে কথা বলতে চাই রুশু ভাই, আমার মা কথা বলে না, আমারে ঘৃণা করে, বলে তোর মরণ হলো না কেন। আমি অনেক মরতে চাইছি রুশু ভাই, এই যে আমার টিঙ্কু, ও ছাড়া আমাকে কেউ বোঝে না। আচ্ছা রুশু ভাই তুমি বলো, আমি যে হিজড়া, দোষটা কি আমার? আমি নিজেকে হিজড়া মনে করি না, কিন্তু এই সমাজের মানুষ আমাকে হিজড়া বলে, তাদের সাথে মিশতে দেয় না রুশু ভাই। যেখানে যাই সেখানে বলে যে হিজড়াইছে হিজড়াইছে, এই যে সাপ খেলা দেখাতে আসছে। রুশু ভাই অনেক সময় মরে যাইতে ইচ্ছে করে। রুশু ভাই, আমার দুলোবার শোকে আমার আপা না খেয়ে খেয়ে শুকায় যাচ্ছে, আমার আমার মাও অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি প্রতিদিনই দুলোভাইরে খুঁজতেছি, কোথাও পাইতেছি না। আমার দুলোভাইরে আপনারা বের করে দেন, কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার দুলোভাইরে বের করে দেন, আমার আপার জীবনটাকে বাঁচান। কি আর বলবো বলেন, আফটার অল স্বামী স্বামী না থাকলে সব বউদেরই এই অবস্থা হয়, দুরবস্থা হয়। বুঝি, আমিও তো একজন নারী, নারীর কথা আমি বুঝি, কি করবো বলেন। কিন্তু বিষয়টা আমাদের হাতে নাই তো, বুঝেন না, সব আল্লাহর ইচ্ছা। অবস্থা আপা ভালোই, কিন্তু একটা সমস্যা নিয়ে আপনার বাড়িতে যাইতেছিলাম আপনার উদ্দেশ্যে আপা। আপনার পায়ে গেছি রাস্তায়, ভালোই হলো আপা। কি সমস্যা? তা এখানেই বলবা নাকি আমার বাড়িতে যেয়ে বলবা, নাকি পরিশোধে আসবা? না, পরিশোধে যাওয়ার দরকার নেই। কি কস? হ্যাঁ তাই আপা, আপনারা যখন এখানে পায়ে গেছি, এখানেই বলি। আসসালামু আলাইকুম রাহলা আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো তোমার নামটা জানো কি? আপা আমার নাম ভুলে গেছেন, আমার নাম কদম। কদম আপা। ও, কদম আলী। হ্যাঁ, আসলে বইলো না, নানান ঝামেলার মধ্যে থাকি না, এই পরিষদের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকি, তো নাম মনে রাখতে পারি না। বলো কি অবস্থা? অবস্থা আপা ভালোই, কিন্তু একটা সমস্যা নিয়ে আপনার বাড়িতে যাইতেছিলাম আপনার উদ্দেশ্যে আপা। আপনার পায়ে গেছি রাস্তায়, ভালোই হলো আপা। কি সমস্যা? তা এখানেই বলবা নাকি আমার বাড়িতে যেয়ে বলবা, নাকি পরিশোধে আসবা? না, পরিশোধে যাওয়ার দরকার নেই। কি কস? হ্যাঁ তাই আপা, আপনারা যখন এখানে পায়ে গেছি, এখানেই বলি। আচ্ছা বলো। আপা ওই ঘটনা হয়েছে কি, ওই আমার বউ আছে না, ওই আমার বউরে নিয়ে একটু সমস্যা আপা। আরে বাবা, সেটা কি বলো, কি সমস্যা? ম্যাডাম, বিষয়টা হচ্ছে কি, কদমালের বউ খালি প্রতিনিয়ত খালি বাপের বাড়ি যায়, এই বিষয়টা নিয়ে সমস্যা। আর বাড়িতে আছে না, তার মা নিয়ে আর একটু ঝামেলা, তার মায়ের দেখতে পায় না, প্রতিনিয়ত খালি মার সাথে ঝগড়া লাগে, আর ঝগড়া করে বউ খালি বাপের বাড়ি যায়। এটাই হচ্ছে কদম ভাইয়ের মেইন সমস্যা। খুব খারাপ কথা, খুব খারাপ কথা। আজকালকার বউ করে না, কি কমু আর, বউ জি করে না, শাশুড়ি থাক শ্বশুর থাক, এইটা সারা মানতে চায় না, খালি জামাই থাকলো এইটাই তারা সন্তুষ্ট। সংসার করতে হইলে তো সব থাকবে, তাই না? পরিবারে তো আরো সদস্য থাকবে, মা থাকবে, বাপ থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন আসবে, এটার মধ্যেই তো একটা যৌথ পরিবারে কত আনন্দ না, এই সমস্ত বোঝে না আজকালকার। ঠিক কথা বলছেন ম্যাডাম। আপা সমস্যা হলো যে আসলে আমার একটু অল্প বয়সী আব্বা আম্মা খুব শখ করে বিয়ে করেছে, কারণ বয়স হয়ে গেছে, তাদের সেবা যত্ন করার জন্য একজন বউ তো ঘরে লাগে।
ঘটনা হয়েছে 2 দিন পর পর যদি বাপের বাড়ি জায়গা তাহলে তাকে সেবা যত্ন করবো কে, রান্না করবো কে, ঘরের কাজকর্ম করবো কে। আরে কোনোভাবেই আমি আসলে বুঝাইতে চাইছি না। আমি কিছু কইতে গেলেই মনে করেন যে আমার লাগে প্রতিদিন ঝগড়া লেগে যায়, সংসার একটা অশান্তি লেগে যায়। আর চিন্তা করলাম মনে মনে যে রাহেল আপারে যদি বিষয়টা কই তাহলে আপায় হয়তো বা বুঝায় বললে হয়তো বা শুনতে পারে কথাটা, যে না তাহলে ঠিকঠাক মতো সংসার করব। মানে এই কারণে আপা আসলে আপনার কাছে যাওয়া না। আপনি কি ডিসিশন নেবেন বা কিভাবে কি করবেন আপা যদি একটু বলতেন আপা। কদম আলী, একটা কথা কই, আসলে পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই শাসন করা উচিত। তারপরে যদি না মানে তখন গ্রাম্য সালিশ, চেয়ারম্যান, মেম্বার এগোরে কানে দেওয়া যায়। বুঝো না, পরিবারের কথা ঘরের কথা পরে জানলে কেমন হয় না বিষয়টা? তা ঠিক বলছেন। আপা আমরা যদি বিষয়টা নিয়ে আমরা বুঝাইতে যাই তাহলে ঝগড়া আরো বাড়তেই থাকবে আপা। তো বিচার সালিশ না, যে আপনি একজন আমাদের গ্রামের সম্মানিত একজন মেম্বার, আপনার কাছে বললে আপনি যদি বিষয়টা বুঝাইয়া বলেন যে আসলে তুমি এবার পরের বাড়িতে আসছো। আমারে আর বুঝে দিও না। আমি, তুমি যেহেতু দায়িত্ব দিছো আমারে, রাহেলা আপারে বিশ্বাস করো তো? হ্যাঁ, জি আপা। এই রাহেলা আপা আছে যেহেতু, যতদিন পয়সা আছে ততদিন তোমাদের যত সমস্যা আছে আমার কাছে জানাবা। আর কি কোনো সমস্যা আছে ওইটা আমি ম্যানেজ করে নিব, কোনো সমস্যা নেই। ম্যাডাম আরেকটা কথা, আমগো এলাকায় যে গরিব মানুষগুলো আছে এগুলো যদি একটু বয়স্ক ভাতার কাট করে দিতেন তাহলে তারা একটু ডাল ভাত খেতে পারতো। এটাই আর কি আপনার কাছে আসে, তাছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ সেটা তো দিচ্ছি, আমরা তো দিতেছি না। এই যে কিছুদিন আগে যে সানোয়ারের মায়াকে দেওয়া হইলো, তো তোমরা একটু যোগাযোগ করো, পরিষদে আসো। আমার উপরে তো খালি কথা না, চেয়ারম্যান সাহেব আছে তো আমার উপর, বুঝো না? হ্যাঁ তো আবার কানে দেওয়া লাগবে। তো তুমি একদিন সময় করে কদম আলীর সাথে আসো, তোমার মায়ের একটা কাট করে দিমনি। আর কদম আলী, তাহলে আর কি কোনো কথা আছে? আমি ওটা দেখে নিমনি। আরেকটা ছোট্ট সমস্যা ছিল আপা, আমার ওই এক চাচতো বোন বয়স হয়ে গেছে, তার স্বামীটা মারা গেছে, ওনারও যদি একটা নাম ঢুকাই দেওয়া যায় বয়স্ক ভাতার মধ্যে। আচ্ছা আচ্ছা, সব হইব। রায়লা আপা আছে তো, কোনো চিন্তা নাই। ঠিক আছে। জি আপা। ঠিক আছে, আপনি যাই। আপা ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চেয়ারম্যান সাহেব? রাগ কিছু কমছে আমার উপরে? আরে আমার আর কি রাগ কমবো? তুমি তো ফুরফুরা মেজাজে ঘুরতেছো। তুমি নতুন বিয়ে করছো, এই মার্কেটিং করতেছো, এই করতেছো, তাই করতেছো, কিন্তু আমার তো ভাই মনে শান্তি নাই। আমার মনের মধ্যে তো টেনশন, মাথার মধ্যে টেনশন, মাথার মধ্যে একটা বোঝা। ভাই আপনি জানেন তো আমি সমাজের কাজ করি, ভুলে আমি একটা বিয়ে করিয়ে ফেলেছি, দেখি আমাকে আপনি বলতো। যাক, এটা নিয়ে আর আমি কিছু করতে চাই না, কিন্তু আসলে আমি খুবই ঝামেলায় আছি। ভাই শফিকের তো অনেক খোঁজাখুঁজি করলাম, এখন কি করবেন? চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু শফিকের কিছু করিনি, খালি খালি মানুষ সন্দেহ করে। ভাই আপনি কি সন্দেহ করেন? না না না, আমি আসলে তোমার সন্দেহ করি না, ঠিক আছে, কিন্তু আমার কথাটা হইতেছে শফিকরে এই কাজটা কে করলো, নাকি সে নিজে নিজে কিছু করলো কিনা? না ভাই, ও মা বাবারে কষ্ট দিয়া নিজে নিজে কিছু করে না, আমার মনে হয় কেউ ওরে গুম করছে। না না না, গুম করে নাই, গুম করে নাই। আর গুমও যদি করতো তাইলে তো এতদিনে মুক্তিপণ চাইতো। কই, কেউ তো কোনো মুক্তিপণ চাইলো না। আসলে কি পাই তাহলে আপনি বলতে চাচ্ছেন ওরকম মারিয়া লাইছে? এইটা কি কো, এইটা কি কো, মাইরা ফেলাইবো শফিক রে, ওর মতো একটা ভালো পোলা। আমি চেয়ারম্যান, আমার বাড়িতে এসে উঠছিল সাহায্যের লাইগা, আর আমার বাড়ির থেকে এসে গুম হয়ে গেল। আমি রানিং চেয়ারম্যান, আমার বুক ফেটে কান্না আসতেছে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। দুলাল মিয়া, একটা ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব আপনি ভেঙে পড়েন না, ভেঙে বললে শফিকের কিভাবে বাই করবো? শফিকের তো বাই করতে হইব চেয়ারম্যান সাহেব। ভাই ভেঙে বললো হইব না, ও তো আত্মার হলো আমার শালা, আমরা যদি ভেঙে পড়ি ভাই ওরে কোথায় কিভাবে বাই করবো? আমরা ভাই খুঁজে বাই করি ভাই। ও ভাই, দুলাল ভাই যেভাবে হোক আমরা দুইজন মিলে যদি খুঁজে বাইর করতে পারি, আমাদের দুইজনের বাণিজ্য থাকবে। তোরে না ওই দিন বলছি তুই ফির আমার সামনে পড়বি না, আমার বাড়ির আশেপাশে জানি তোরে না দেখি, আবার তুই সামনে আইসোস।
আল্লাহ গো, আমার সামনে পড়বি না, বাড়ির সামনে পড়ছি। আমি কি তোমার সামনে পড়ছি? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমি তো জঙ্গলের মধ্যে কোন ছেলের সঙ্গে যে করতেছো কে জানে। এই জন্যই তোরা বলি হিজড়া। এই যে বাজে বাজে মন্তব্য বলি কেন? তুমি আমার কি বললা? হিজড়া বললাম। হিজড়া বললা না? আর তুমি যে এখানে জঙ্গলের মধ্যে পরকিয়া করতেছো, মানুষের ছেলেকে পটাচ্ছ, টাকা দিবা, এটা কিছু না? হ্যাঁ, আমি কখন বললাম যে আমি পরকিয়া করতেছি? তাহলে তুমি জঙ্গলের মধ্যে কেন ফোনে কথা বলতেছো? আর আমি কি তোমার সামনে দিয়ে যাচ্ছি? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি না, হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়েছে। দজ্জাল একটা মেয়ে, আগের স্বামী বাদ দিয়ে এখন অন্য স্বামী ধরছো না? এই তুই আমার দরজাল বললি কেন? তা তুমি কি? তুমি তো দজ্জালই। আবার দরজাল বলে? দজ্জাল দজ্জাল দজ্জাল। এই তোর না বলছি আমার সামনে এরকম আঙ্গুল তুলে কথা বলবি না। এমন থাপ্পড় দিব না, একদম দাঁত সবগুলো ফেলাই দিব। থাপ্পড় দেব আর যাই করো। একটা কথা বলো তো, তুমি আমাকে একটু আগে কি বললা? হিজড়া বললা? হ্যাঁ। পারুল বউ, তুমি তুমি আমাকে হিজড়া বললা? আমি যদি তোমার ছোট ভাই হতাম, তুমি যদি আমার বড় বোন হইতা, তুমি আমাকে হিজড়া বলতে পারতাম না? আমাকে আমাকে হিজড়া বলতে পারতাম? আমাদের এইভাবে কোনোদিন কেউ বোন বলে ডাকে নাই রে, কোনোদিন আমি এইভাবে ডাক শুনিনি। সুযোগ আমাদের কেউ দেয় না পারুল বউ, বিশ্বাস করো পারুল বউ। এই যে তোমার বউ বলতেছি, মুখটা বেড়ে যাচ্ছে পারুল বউ। আমার তো নিজের কোনো বোন নাই পারুল বউ, একটা ভাই আছে, মা আছে, বাবা আছে, তারা তো আমাকে 10 বছর পর ছুড়ে দিছে পারুল বউ। এই যে তোমাদের রাম খেলা দেখায়, আমাদেরকে মানুষ খালি ঘৃণা করে পারুল বউ। পারুল বউ, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না, জানো? বাদল ভাই, বাদল ভাই তোমার খুব ভালোবাসে পারুল বউ, বিশ্বাস করো। বাদল ভাই যখন আমার সামনে কথা বললো, আমার মনে হলো পারুল যদি আমার নিজের বোন হয়, আমি পাটা ধরে বলবো, পারুল বউ তুমি বাদল ভাইয়ের কাছে চলে যাও, ও তোমাকে খুব ভালোবাসে। জানি রে, আমি সব জানি, বাদল আমাকে অনেক ভালোবাসে। জানিস তো আমি এখন অন্যের ঘরে, চাইলেই তো চলে যেতে পারি না। সমাজ বলে তো আমাদের একটা কথা আছে। তুমি কি এখানে ভালো আছো পারুল বউ? ভালো না, এই যে দরজাল মহিলা হয়েছি আমি, এই গ্রামে প্রত্যেকটা মানুষের মুখে শুনবি আমি খারাপ। কেন জানিস? এই একটাই কারণ, আমি আমার স্বামীর রেখে চলে আসছি, আরেক জায়গায় এসে বিয়ে বসছি। এই জন্য আমার শাশুড়ি, যা, দেবর, ভাসুর কেউ আমাকে ভালো চোখে দেখে না। প্রত্যেকটা মানুষ গ্রামে কেউ আমাকে ভালো চোখে দেখে না। তুই বললি না যে সবাই বলে আপনি নাকি সবার সাথে খারাপ ব্যবহার করেন, কিন্তু খারাপ ব্যবহার আমি করতে চাই না, চলে আসে। প্রত্যেকটা মানুষ আমাকে এইভাবেই দেখে, আমি কি করব? আমি তোরে হিজড়া বললাম, আমি তোরে ওইভাবেই দেখি, তো দিন শেষে সবাই মানুষ। পারুল বউ, আজকে একটা কথা মনে পড়লো, বলবো? এই যে তুমি বললা মানুষ তোমাকে এখন বলে আগের স্বামী রাইকা কেন আসছো, পারুল বউ আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, যখন স্বামীর সংসার করে বলে ওই তোর স্বামী ভালো না, ও ভালো। যখন বিশ্বাস করবো ডিভোর্স হয়ে যায়, একটা মেয়ে যে কত বোঝা হয় সমাজের, সেটা সেই মেয়েটি বোঝে। পারুল বউ, তুমি যদি একবার ভাবতা বাদল ভাইয়ের কথা, আজকে এই পরিস্থিতি হতো না। তোর বাদল ভাইয়েরও দোষ আছে, জানিস তো এই লোকটা 10 বছর ধরে বিদেশ করতেছে। অনেক চেষ্টা করছি, সে ঠিক মতন আমাকে ফোন দিত না, কথা বলতো না, যোগাযোগ করতো না, সে সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত, যার জন্য আমি তিক্ততা হয়ে আমি তার থেকে সরে আসছি। আমিও চাই নাই যে তার থেকে চলে যাব, আমি জানি সে অনেক ভালো মানুষ, অনেক ভালোবাসে আমাকে, কিন্তু তার থেকে এসে যে আমি ভালো আছি সেরকমটা না। আমি অনেক কষ্টে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন
কাটাই দিছি। পারবো, তুমি আমার কথায় কষ্ট পেও না। আর আমি তোমাকে দজ্জাল বলেছি না, এটা তো তোমাকে খেপানোর জন্য বলতাম। আজ থেকে আমার একটা বোন হয়েছে। আর পারবো, তোমার যখন যে কোনো সমস্যা হবে তুমি তোমার এই ভাই মিলনকে ফোন করবে, সঙ্গে সঙ্গে হাজির হবে। ওকে, আমি এখন যাই। আর তুমি কিন্তু কান্না করবে না। আমি তাহলে যাই। আল্লাহ আমার বোনটাকে ভালো রেখো। আপনি কি কাইন্দা কাইটা অস্থির হয়ে যাইবেন? হ্যাঁ, আপনার কুলারে তো সবাই মিলা খুঁজতাছে। আমার দুলাল তো দিন রাত খাওয়া নাওয়া বাদ দিয়ে পরে লুই পড়ে রইছে। তাই না? আপনার দুলাল আমার ভাইরে খুঁজতে খুঁজতে পরে নেই পড়ে রইছে। এই মিথ্যা কথাটা আমার বলবেন না। অনেক সহ্য করছি, অনেক দেখছি। আর না, আমার মা কি মরে যাব? আমার বুড়া বাপরে এখনো জানে না আমার ভাইয়ের বসে পালি নির্বাক হয়ে রয়েছে। ও, তুমি কোথায় মায়ের সান্ত্বনা দিবা? তুমি উত্তেজিত হয়ে গেলে চলবো? উত্তেজিত হবো না? কে আমারে শান্ত করবে? কে আমারে শান্ত করবে? অনেক ধৈর্য আমি ধরছি, আর পারতেছি না আম্মা আমি ধৈর্য ধরতে। আমার মার অবস্থা দেখছেন, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেছে। এদিকে আমার বুইড়া বাপ, সে এখনো জানেই না তার পোলা বাইচা আছে না মইরা গেছে। আর আমার ভাইয়ের বসে পালি কত নির্বাক, নাওয়া খাওয়া সব ছাইড়া দিছে। ফিরতে হইল খালি হাতে, বাইচা থাকার আশায়। নিজের কাছে নিজে এখন বড় অসহায়। ফিরতে হইল খালি হাতে, বাইচা থাকার আশায়। নিজের কাছে নিজে এখন বড় অসহায়। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কেউ তো পাশে নাই, প্রবাসীর দুঃখ বোঝা কোনো মানুষ নাই।